ভাবো তো, একটা ব্যাংকের লকার ভেঙে চোরেরা সোনা গহনা নয়, শুধু কয়েকটা পুরনো নোটবুক নিয়ে গেল। কিন্তু ওই নোটবুকের ভেতরে লুকিয়ে ছিল এমন এক তথ্য যার মূল্য ছিল $500 মিলিয়ন। আর এই ছোট্ট চুরি তাদের ধীরে ধীরে নিয়ে যায় এক বিশাল ক্রাইমের দিকে। চলুন শুরু করি দ্য শ্যাডো এইজের মুভির এক্সপ্লেনেশন। গল্পের শুরু হয় হংকংয়ে। গভীর রাতে পুলিশ খবর পায় একটি ব্যাংকের লকার ভেঙে চুরি হয়েছে। সিসিটিভি থেকে তারা বুঝতে পারে চোরেরা নির্দিষ্ট একটা লকার থেকেই কিছু জিনিস নিয়ে গেছে। কিন্তু অবাক করার বিষয়, সেখানে কোনো সোনা বা দামি গয়না ছিল না, ছিল শুধু কয়েকটা নোটবুক যেখানে কিছু রহস্যময় কোড লেখা ছিল। পরে জানা যায় এই নোটবুকের মালিকের আসল বিবরণটা কোথায়, কারণ নোটবুকের ভিতরে ছিল তার ক্রিপ্টো ওয়ালেটের অর্ধেক পাসওয়ার্ড। আর সেই পাসওয়ার্ডের সাহায্যে প্রায় $500 মিলিয়ন ক্রিপ্টোকারেন্সিতে হাত দেওয়া সম্ভব। তবে শুধু এই অর্ধেক পাসওয়ার্ড দিয়ে টাকা চুরি করা সহজ নয়, কারণ বাকি তথ্য রয়েছে একটি ক্রিপ্টো ম্যানেজমেন্ট কোম্পানির সার্ভারে। এই কোম্পানি বিভিন্ন ধনী ক্লায়েন্টের ক্রিপ্টো ওয়ালেটের গুরুত্বপূর্ণ তথ্য নিরাপদে সংরক্ষণ করে। চোরের দলও এই বিষয়টা জানতো, তাই তারা ওই কোম্পানির ডাটাবেজে ঢুকে খোঁজ করতে থাকে। আর সেখানে তারা পেয়ে যায় আরও বড় একটি তথ্য, কুয়ালালামপুরের এক ধনী ক্রিপ্টো ব্যবসায়ীর ওয়ালেটের পাসওয়ার্ড। এই লোকটি একসময় তার ক্লায়েন্টের কাছ থেকে $1.2 বিলিয়ন ক্রিপ্টো নিয়ে উধাও হয়ে গিয়েছিল। কয়েকদিন পর অবশ্য তার মৃতদেহ পাওয়া যায়, কিন্তু এত টাকা নিয়ে পালানোর পর সবাই সন্দেহ করছিল হয়তো নিজের মৃত্যুর নাটক সাজিয়েছে সে। এদিকে চোরদের হাতে যখন প্রয়োজনীয় পাসওয়ার্ড চলে আসে, তখন তারা পুরো টাকা হাতিয়ে নেওয়ার প্রস্তুতি নেয়। দলের সঙ্গে ছিল স্যাম, যে মূলত তাদের টেকনিক্যাল কাজ সামলাচ্ছিল। স্যাম জানায় পুরো পাসওয়ার্ড কপি করতে তাদের আরও 1 মিনিট সময় লাগবে, কিন্তু সমস্যা হলো পুলিশ মাত্র 5 মিনিটের মধ্যেই সেখানে পৌঁছে যাবে। তাই 3 মিনিটের প্ল্যান 1 মিনিট বাড়িয়ে তারা ঝুঁকি নেওয়ার সিদ্ধান্ত নেয়। কাজ শেষ হতেই স্যাম সবাইকে পালানোর নির্দেশ দেয়। ততক্ষণে পুলিশ ভবনে পৌঁছে গেলেও চোরেরা লিফটে করে নিচে নেমে যায়। আর সেখানে স্যামের আসল দক্ষতা দেখা যায়। সে আগেই বিল্ডিংয়ে সিসিটিভি হ্যাক করে আসল ফুটেজের জায়গায় নকল ভিডিও বসিয়ে রেখেছিল, ফলে পুলিশ চোরদের ঠিকমতো চিনতেই পারেনি। কিন্তু কোম্পানির লোকজন দ্রুত পুলিশকে চোরদের পোশাক ও চেহারার বর্ণনা দিয়ে দেয়। তখন পুলিশ বুঝতে পারে তাদের চোখের সামনে দিয়ে যারা বেরিয়ে গেছে তারাই আসল অপরাধী। শুরু হয় আবারও ধাওয়া। চোরেরা বাধ্য হয়ে লিফটে করে ছাদের দিকে উঠে যায়, কিন্তু চারপাশে পুলিশ থাকায় তাদের পালানোর পথ পায় বন্ধ। তখন তারা এমন একটা কাণ্ড করে যা পুলিশ কল্পনাও করেনি। প্যারাশুট নিয়ে সরাসরি ছাদ থেকে ঝাঁপ দেয়। নিচে থাকা ক্যাসিনোর ছাদে নিরাপদে ল্যান্ড করে তারা দ্রুত পোশাক বদলে ফেলে। ফলে পুলিশ যখন সেখানে পৌঁছায়, চোরেরা তখন সাধারণ মানুষের ভিড়ে মিশে গিয়ে অনায়াসে সরে পড়ে। আর এদিকে এত বড় অঙ্কের টাকা হাতছাড়া হওয়ায় সে ক্রিপ্টোকারেন্সি বিলিয়নিয়ার প্রচণ্ড ক্ষিপ্ত হয়ে ওঠে। এখান থেকেই তাদের সামনে আরও বড় বিপদ অপেক্ষা করতে থাকে। আগের ঘটনার পর সেই ক্রিপ্টোকারেন্সি বিলিয়নিয়ারের এতটাই ক্ষতিগ্রস্ত হয় যে তার প্রায় সব পুঁজি শেষ হয়ে যায়। ক্ষোভে সে পুলিশের উপর চাপ দিতে থাকে। পরিস্থিতি দেখে পুলিশ প্রধান বুঝতে পারে এ চোরদের সাধারণ পদ্ধতিতে ধরা অসম্ভব। তখন এক মিটিংয়ে পুলিশ প্রধান সে অফিসারদেরকে বলে, এই হ্যাকার গ্রুপ প্রযুক্তির দিক থেকে পুলিশের চেয়ে অনেক এগিয়ে। তারা শুধু ক্যামেরা এড়ায়নি, প্রয়োজনে সিসিটিভি ফুটেজও বদলে দেয়, ক্যামেরায় নষ্ট করে দেয় এবং পুলিশকে ইচ্ছামতো ভুল পথে পরিচালিত করতে থাকে। তাই এবার প্রযুক্তির ওপর নির্ভর না করে পুরনো তদন্ত পদ্ধতিতে ফিরতে হবে। আর সেই কারণে তারা ডেকে আনে এক অবসরপ্রাপ্ত কিংবদন্তি পুলিশ অফিসারকে। তার নাম হলো চং। চং তখন একেবারে সাধারণ জীবন কাটাচ্ছিল। তাকে দেখে একজন তরুণী পুলিশ অফিসারের বিশ্বাসই হচ্ছিল না যে এই বয়স্ক মানুষটা এত বড় একজন গোয়েন্দা। তাই সে চংকে গোপনে অনুসরণ করতে থাকে। কিন্তু কিছুক্ষণ পর চং নিজেই তাকে ধরে ফেলে এবং তার তদন্তের ভুলগুলো নিয়ে পরামর্শ দিতে শুরু করে এবং তাকে সঙ্গে করে থানায় নিয়ে যায়। থানায় গিয়ে চং সিসিটিভি ফুটেজগুলো নতুন করে বিশ্লেষণ করে। তার কিছুক্ষণের মধ্যেই সে চোরদের মধ্যে থাকা দুর্বল দিকটা ধরে ফেলে। প্রত্যেক সদস্যকে আলাদা ডাকনাম দিয়ে সে জানায় দলের বেশিরভাগই তরুণ হলেও তাদের মধ্যে একজন বয়স্ক লোক রয়েছে। চংয়ের ধারণা এই বৃদ্ধই পুরো দলের আসল মস্তিষ্ক। এলাকার প্রতিটা রাস্তা, ক্যামেরার অবস্থান এবং পুলিশের নজরদারি সম্পর্কে তার ভালো ধারণাই ছিল। তাই পুলিশের বডি ক্যামেরাতেও তার পরিষ্কার ছবি ধরা পড়েনি। তবে বিভিন্ন জায়গা থেকে পাওয়া অস্পষ্ট ছবিগুলো মিলিয়ে চং হঠাৎই একটা পুরনো পরিচয় বের করে ফেলে। সে বুঝতে পারে এই লোকটাই একসময় ওয়াটান কিলার নামে পরিচিত ছিল। আগে সে সেনাবাহিনীতে কাজ করত এবং বেশ কিছু নিখোঁজের ঘটনার সঙ্গে তার নাম জড়িয়েছিল।
চেহারা বদলানো আর ছুরি দিয়ে আক্রমণ করাতে সে ছিল ভীষণ দক্ষ। পরে হংকংয়ে এসে একের পর এক ব্যাংক ডাকাতিতে সাহায্য করছিল, কিন্তু 1999 সালের দিকে হঠাৎ সে নিখোঁজ হয়ে যায়। এত বছর পর সেই পুরনো অপরাধী আবারও ফিরে এসেছে, এটা চং ছাড়া আর কেউই বুঝতে পারেনি। এদিকে চোরদের লুকিয়ে থাকার জায়গায় ওয়াং স্যামের উপর প্রচণ্ড ক্ষুব্ধ হয়ে ওঠে। স্যামের একটি ভুলের কারণে পুলিশের হাতে তার ছবি চলে গেছে, আর সেই ভুলেই পুরো দল প্রায় ধরা পড়ে যাচ্ছিল। কিন্তু স্যাম নিজের কোনো দোষ মানতে চায় না, বরং তার মনে হয় ওয়াং বয়সের কারণেই এখন সবার উপর নিজের রাগটা ঝাড়ছে। কথা কাটাকাটি একসময় এতটাই বেড়ে যায় যে ওয়াং ছুরি বের করে স্যামের উপর হামলা চালায়। অন্যরা থামানোর চেষ্টা করলেও সে তখন কারো কথা শুনছিল না। পরে ওয়াং বুঝতে পারে তার দলের সদস্যরা আর আগের মতো নেই, সবাই বড় হয়ে গেছে, নিজের মতামত তৈরি হয়েছে এবং তাকে আগের মতো সম্মান করে না। তাই তাদের উপর জোর করে নিয়ন্ত্রণ রাখা দিন দিন কঠিন হয়ে যাচ্ছে। অন্যদিকে পুলিশ অফিসার সিয়াও সবসময় সামনের সারিতে থেকে তদন্ত করতে চায়, কিন্তু নারী হওয়ার কারণে অনেক সহকর্মী তাকে গুরুত্ব দিত না। তার বাবা ছিলেন একজন গোয়েন্দা, যিনি দায়িত্ব পালন করতে গিয়ে মারা যায়। বাবার পথ অনুসরণ করেই সিয়াও পুলিশে যোগ দিয়েছিল। চং নতুন করে একটি গোয়েন্দা টিম তৈরি করে, যাদের কাজ ছিল সাধারণ মানুষের সাথে মিশে গিয়ে চোরদের সম্পর্কে ছোট ছোট তথ্য সংগ্রহ করা। সিয়াও সেই দলে ঢুকতে চায়। নিজের যোগ্যতা প্রমাণ করতে সে বক্সিং অনুশীলন করতে শুরু করে, কিন্তু একদিন এক ছেলের সঙ্গে ঝামেলায় জড়িয়ে সে মারামারি করতে যায়। ছেলেটি তাকে এমনভাবে প্রতিহত করে যে তার হাতে চোট লাগে। ঘটনাটা দেখে চং তাকে সান্ত্বনা দেয়। সেও তখন আক্ষেপ করে বলে, কেউই বিশ্বাস করে না যে একজন মেয়েও সামনে থেকে গ্যাংস্টারদের মোকাবেলা করতে পারে। আর ঠিক একই সময়ে ওয়াংও বুঝতে শুরু করে তার দলের লোকজন আগের মতো আর নিজের নিয়ন্ত্রণে রাখা সম্ভব হচ্ছে না। আর এই কারণে ওয়াং হুয়াংকে ইচ্ছা করেই পরীক্ষা করছিল। সে সরাসরি জানতে চায় হুয়াং কি কখনো তাকে সরিয়ে দিয়ে পুরো দলের নিয়ন্ত্রণ নেওয়ার কথা ভেবেছে কিনা। কিন্তু হুয়াং কখনো ওয়াংকে ধোকা দিতে চায়নি, বরং সে ওয়াংকে নিজের বাবার মতোই মানত। ছোটবেলায় তারা সবাই অনাথ আশ্রমে ছিল। পরে ওয়াংয়ের চুরি করা টাকায় সেখান থেকে বেরিয়ে আসে এবং ওয়াং নিজে তাদের বড় করে। তাই এখন সে বুঝতে পারছে ছেলেরা বড় হয়ে গেলে তাদের আগের মতো নিয়ন্ত্রণে রাখা যায় না, কারণ একসময় সেও কারো কথা শুনতে চাইতো না, নিজের মতো চলতে চাইতো। তাই সে হুয়াংকে বলে কয়েকদিন তাকে একা থাকতে দিতে। এদিকে চং তার নতুন তদন্ত টিম তৈরি করে ফেলে। সবাই পুলিশ হলেও অভিজ্ঞতা কম এবং সাধারণ মানুষের মতোই দেখতে। সিয়াও সেই দলে ছিল, কিন্তু অন্যদের কাজ দিলেও চং তাকে নিজের গাড়িতে রেখে শুধু খাবার পানি আনতে পাঠাতো। এতে সিয়াও মনে করত চং তাকে গুরুত্বই দিচ্ছে না। একদিন খাবার নিয়ে সরু গলি দিয়ে যাওয়ার সময় সিয়াও কয়েকজন দুষ্কৃতকারীকে একজনকে বিরক্ত করতে দেখে। সুযোগটা কাজে লাগিয়ে সে একাই তাদের উপর ঝাঁপিয়ে পড়ে। চং আদেশ অমান্য করায় রেগে গেলেও শেষ পর্যন্ত তাকে বিপদ থেকে বাঁচায়। গাড়িতে ফেরার পর চং তাকে তার অতীতের একটা সত্য জানায়। আসলে সিওরের বাবার সঙ্গে চং একসময় একই মিশনে কাজ করত। সেই মিশনে চং শিশু পাচারকারীর একটি দলের সন্ধান পেয়েছিল, কিন্তু তাদের ধরতে গিয়ে নিজের পরিচয় ফাঁস হয়ে যায়। অপরাধীরা চংকে গুলি করতে চাইলেও শেষ পর্যন্ত সিওরের বাবা সেই গুলি নিজের গায়ে তুলে নেয় এবং সেখানেই মারা যান। এই ঘটনা থেকে চং বুঝেছিল পুলিশের কাছে আদেশ অমান্য করলে কত বড় বিপদ হতে পারে। আর বাবার মৃত্যুর আসল ঘটনা জানার পর সিও নিজের ভুলও বুঝতে পারে। তাই সে সিদ্ধান্ত নেয় এবার থেকে চংয়ের নির্দেশ মেনে চলবে। এরপর হঠাৎ বাজারের মধ্যে চং একজন সন্দেহজনক লোককে দেখতে পায়। সঙ্গে সঙ্গে সবাইকে সতর্ক করে জানায় ফ্যান্টমকে দেখা গেছে। কিন্তু সমস্যা হলো ওয়াং ক্যামেরা এড়াতে এতটাই দক্ষ যে কোনো ফুটেজে তার মুখ পরিষ্কার করে পাওয়া যায় না। তাই তাকে ধরতে হলে এমন কাউকে সামনে যেতে হবে যাকে ওয়াং আগে থেকে চেনে না। কিন্তু ওয়াংও কম চালাক নয়, সে আগেই তদন্ত দলের সদস্যের তথ্য জেনে রেখেছিল। ফলে তারা কাছে গেলেই সে সন্দেহ করে পালিয়ে যেতে পারত। শেষ পর্যন্ত চং এই কাজটা সিওরের হাতে দেয়, কারণ ওয়াং এখনও তাকে চিনত না। সিয়াও ওয়াংয়ের কাছে গিয়ে সরাসরি মুখের দিকে না তাকিয়ে মাটিতে টর্চ জ্বালিয়ে এমন ভান করে যেন কিছু খুঁজছে। আসলে নিচে থাকা কাচের প্রতিফলনে সে ওয়াংয়ের মুখটা দেখে নেয়, আর তখনই নিশ্চিত হয়ে যায় এই লোকটাই সেই ফ্যান্টম। এরপর তারা ওয়াংকে গোপনে অনুসরণ করে তার বাড়ির বিল্ডিং পর্যন্ত পৌঁছে যায়। কিন্তু বিল্ডিংটা এত বড় যে হাজার হাজার অ্যাপার্টমেন্টের মধ্যে ঠিক কোনটা ওয়াংয়ের সেটা বের করা অসম্ভব। তাই সিয়াও আবার ওয়াংকে অনুসরণ করে লিফটে উঠে পড়ে। কিন্তু সে বুঝতে পারেনি ওয়াং আগেই তার উপর সন্দেহ করতে শুরু করেছে, কারণ লিফটে তার কিছু অস্বাভাবিক আচরণ ওয়াংয়ের চোখে পড়ে যায়। এমনকি কানে হাত দিয়ে কথা বলাটাও তার সন্দেহ বাড়িয়ে দেয়। তাই সাবধানতার জন্য সে ছুরি বের করে প্রস্তুত হয়ে যায়। পরিস্থিতি বুঝতে পেরে চং দ্রুত লিফটে ঢুকে সিয়াওকে বাঁচানোর চেষ্টা করে।
সে নিজেকে সিয়াওরের বাবা সাজিয়ে ওয়াংকে বোঝাতে থাকে যে মেয়েটা যেন ছেলেদের থেকে দূরে থাকে। এমনকি সিয়াওরের কানের দুলও খুলে ফেলে যাতে ওয়াং বুঝতে পারে তার কানে কোনো মাইক্রোফোন নেই। তবুও সন্দেহ পুরোপুরি কাটেনি। তাই চং হঠাৎ লিফটের 25 নম্বর বাটনে চাপ দেয়। উপরে উঠে সে একটা দরজার সামনে গিয়ে এমন ভান করে যেন সেটাই তাদের গন্তব্য। দরজাটা খুলতে ভেতরের মেয়েটা অবাক হয়ে যায়, কিন্তু চং কোনোভাবে পরিস্থিতিটা সামলে নেয়। এটা থেকে ওয়াংও কিছুটা আশ্বস্ত হয়ে নিচের অ্যাপার্টমেন্টের দিকে চলে যায়। এদিকে চং আগেই লিফটে একটি গোপন ক্যামেরা রেখেছিল। সেখান থেকে পুলিশ ওয়াংয়ের আসল ফ্লোর আর অ্যাপার্টমেন্ট নাম্বার জানতে পারে। রাতে পুলিশ ইনফ্রারেড ক্যামেরায় ওয়াংকে নজরে রাখে, কিন্তু তাকে শুধু চেয়ারে বসে থাকতে দেখা যায়। পরে সবাই চলে গেলেও চং ওয়াংয়ের উপর নজর রাখতে সেখানেই থেকে যায়। পরদিন চং বাজার গিয়ে ইচ্ছে করেই ওয়াংয়ের সঙ্গে বন্ধুত্ব করে। ওয়াং বিভিন্ন প্রশ্ন করে তাকে পরীক্ষা করলেও চং খুব বুদ্ধি করে সব এড়িয়ে যায়। এরপর সে ওয়াংকে নিজের বাসায় ডিনারের আমন্ত্রণ জানায়। ডিনারে সিয়াও নিজেকে চংয়ের মেয়ে সাজিয়ে রাখে, আর সবাই গল্প করার সুযোগে একটি বিশেষ ডিভাইস দিয়ে ওয়াংয়ের মোবাইলের গুরুত্বপূর্ণ ডেটা কপি করে নেয়। কিন্তু রাত গভীর হতেই হঠাৎ চংয়ের দরজায় একজন মুখোশধারী লোক হাজির হয়। দরজা খোলার সঙ্গে সঙ্গে সে চংকে গুলি করার চেষ্টা করে। সৌভাগ্যক্রমে চং মার্শাল আর্ট জানত, তাই সহজে তাকে কাবু করা যাচ্ছিল না। এদিকে সিয়াও ডেটা নিয়ে পুলিশ স্টেশনে চলে যায়। সেখানে তারা ক্যামেরায় দেখে ওয়াং নিজের ঘরেই রয়েছে, কিন্তু হঠাৎ চংয়ের ফ্ল্যাটের ক্যামেরায় সন্দেহজনক কিছু ধরা পড়ে। পুলিশ সঙ্গে সঙ্গে চংকে বাঁচাতে সেখানে ছুটে যায়। স্যামও পুলিশকে আসতে দেখে ওই হামলাকারীকে সতর্ক করে দেয়। শেষ পর্যন্ত চংকে হত্যা করতে না পেরে লোকটা বিল্ডিং থেকে ঝাঁপ দিয়ে পালিয়ে যায়। এরপর পুলিশ বুঝতে পারে ওয়াংকে বোকা বানানো এত সহজ নয়, কারণ সে আগেই জেনে গিয়েছিল চং এবং সিয়া আসলে পুলিশ অফিসার। আর সবচেয়ে বড় ব্যাপার, ওয়াং তখনও বিল্ডিংয়ের ভেতরেই ছিল। সে পালানোর চেষ্টা না করে বরং চংকে তার দলের মাধ্যমে সরিয়ে নিতে চেয়েছিল, কারণ তার আসল উদ্দেশ্য ছিল পুলিশকে বিভ্রান্ত করে পুরো পরিস্থিতি নিজের নিয়ন্ত্রণে নেওয়া। কিন্তু চংকে মারার সেই পরিকল্পনা ব্যর্থ হওয়ার পর স্যাম নতুন চাল চালতে শুরু করে। সে আরও কিছু হ্যাকারকে দলে নিয়ে নতুন একটি ক্রিপ্টো ওয়ালেট হ্যাক করার কাজ শুরু করে। কয়েকদিন পর চং বাইরে বের হলে কয়েকজন পুলিশ গাড়ি নিয়ে তাকে অনুসরণ করতে থাকে, কিন্তু এটা আসলে চংয়েরই পরিকল্পনার অংশ ছিল। তবে হঠাৎ করেই একদল গ্যাংস্টার ট্রাক নিয়ে তাদের গাড়িতে সজোরে ধাক্কা মারে। এরপর চারদিক থেকে গুলি শুরু হলে কয়েকজন পুলিশ ঘটনাস্থলেই মারা যায়। সিয়াও কোনো মতে বেঁচে গেলেও চং জ্ঞান হারিয়ে ফেলে। হামলাকারীরা তাকে শেষ করে দিতে এগিয়ে এলে সিয়াও বন্দুক হাতে তাদের উপর পাল্টা আক্রমণ চালায়। একে একে কয়েকজনকে কাবু করার পর চংও জ্ঞান ফিরে পেয়ে লড়াইয়ে যোগ দেয়। পরিস্থিতি শান্ত হলে চং সিয়াওকে একটি গুরুত্বপূর্ণ তথ্য দেয়। সে জানায় ওয়াং আবর্জনার মধ্যে কিছু কাগজ ফেলে গেছে, যেখানে গুরুত্বপূর্ণ কিছু কোড রয়েছে, তাই সেগুলো উদ্ধার করে পুলিশকে দিতে হবে। অন্যদিকে ওয়াং তার পুরনো অনাথ আশ্রমে পৌঁছাতেই দেখতে পাই সেখানে আগে থেকে একদল লোক তার জন্য অপেক্ষা করছে। আসলে স্যামই তাদেরকে পাঠিয়েছিল। তার ধারণা ছিল ওয়াং বুড়ো হয়ে গেছে এবং পুলিশের হাতে ধরা পড়লে সব তথ্য ফাঁস করে দিতে পারে, তাই আগে থেকেই তাকে শেষ করে দেওয়াই ভালো। কিন্তু স্যামের সবচেয়ে বড় ভুল ছিল সে ওয়াংকে দুর্বল ভেবেছিল। ওয়াং একাই একের পর এক হামলাকারীকে ছুরি দিয়ে কাবু করতে থাকে। ওয়াংয়ের শরীরে আঘাত লাগলেও শেষ পর্যন্ত সবাইকে পরাস্ত করে ফেলে। কিন্তু এরপর সামনে যাকে দেখতে পাই তাকে দেখে সে একেবারেই থমকে যায়। সে ছিল হুয়াং, যাকে ওয়াং ছোটবেলা থেকেই নিজের সন্তানের মতো বড় করেছে। ওয়াং কখনো ভাবেনি হুয়াং তার বিরুদ্ধে দাঁড়াবে। আসলে হুয়াং তাকে হত্যা করতে চায়নি, কিন্তু স্যামের চাপে শেষ পর্যন্ত তাকে ওয়াংয়ের বিরুদ্ধে লড়াই করতে হয়। আক্রমণের আগে সে ওয়াংয়ের কাছে ক্ষমা চায়। তারপর শুরু হয় গুরু শিষ্যের মরণপণ লড়াই। হুয়াং ওয়াংয়ের কাছ থেকে সব ফাইটিং শিখেছিল, তাই তার প্রতিটা চাল সে আগে থেকেই বুঝতে পারছিল। এক পর্যায়ে হুয়াং ওয়াংকে গুরুতর আহত করে ফেলে, কিন্তু কেউই কাউকে হত্যা করতে পারছিল না। শেষ পর্যন্ত ওয়াং হুয়াংকে জড়িয়ে ধরে জানালা দিয়ে নিচে ঝাঁপ দেয়। ঠিক তখনই পুলিশ সেখানে পৌঁছে পুরো অনাথ আশ্রম ঘিরে ফেলে, কিন্তু আশ্চর্যের বিষয় দুজনে কেউই তখনও মারা যায়নি। ওয়াং বাধ্য হয়ে হুয়াংকে ছুরি মেরে শেষ করে দেয়। মৃত্যুর আগে সে তাকে বলে, পরের জন্মে আমি চাই তুমি সত্যি আমার ছেলে হয়ে জন্মাও। এ কথা শুনে হুয়াং বুঝতে পারে ওয়াং আসলেই তাকে হত্যা করতে চায়নি, পরিস্থিতি তাকে এই সিদ্ধান্ত নিতে বাধ্য করেছে। এদিকে স্যাম ক্যামেরায় পুরো ঘটনা দেখে প্রচণ্ড ক্ষিপ্ত হয়ে যায়। সে সঙ্গে সঙ্গে একটি বোমার বিস্ফোরণ ঘটিয়ে ওয়াংকে শেষ করার চেষ্টা করে, কিন্তু ওয়াং হুয়াংয়ের শরীরকে আড়াল হিসাবে ব্যবহার করে কোনো মতো বেঁচে যায়। বিস্ফোরণের পর পুলিশ তাকে গ্রেফতার করে। তবে এবার ওয়াং নিজেই আত্মসমর্পণ করে জানায়
বাকি চোরদের ধরতে সে পুলিশকে সাহায্য করবে। এদিকে স্যাম আর তার দল এবার পুলিশের কাছ থেকে $2 বিলিয়ন চুরি করার চেষ্টা করে। টাকাগুলো ছিল পুলিশের সুরক্ষিত লকারে, যেখানে কঠোর নিরাপত্তা আর পাসওয়ার্ডের কারণে ঢোকাই অসম্ভব। স্যাম পাসওয়ার্ড জোগাড় করলেও সার্ভার রুমে ঢুকে টাকা বের করতে পারেনি। তখন তারা বুঝতে পারে ওয়াং তাদের সঙ্গে থাকলে এই কাজটা অনেক সহজেই হতো, কারণ পুলিশের চালচলন আর নিরাপত্তা ব্যবস্থা ওয়াং খুবই ভালোভাবেই জানতো। কিন্তু এখন ওয়াং না থাকায় তাদের পরিকল্পনা পুরোপুরি ব্যর্থ হয়ে যায়। পুলিশও বুঝে যায় ডাকাতিতে ব্যর্থ হয়ে স্যামরা হয়তো কোনো হোটেলে লুকাবে, তাই বিভিন্ন হোটেলে অভিযান চালিয়ে শেষ পর্যন্ত স্যাম আর তার লোকদের ধরে ফেলে। তবে ওয়াংকে আলাদা গাড়িতে নিয়ে যাওয়ার সময় সে পুলিশের উপর হামলা করে আবারও পালিয়ে যায়। এরপর এক মেট্রো স্টেশনে স্যাম শহর ছেড়ে পালানোর চেষ্টা করছিল। এক তরুণ পুলিশ অফিসার তাকে অনুসরণ করছিল, কিন্তু হঠাৎ একজন লোক তার পাশে এসে দাঁড়ায়। কিছুক্ষণ পর পুলিশ অফিসার বুঝতে পারে তাকে ছুরির আঘাত করা হয়েছে, আর সে হামলাকারী আর কেউই নয়, ওয়াং। এরপর ওয়াং স্যামের সামনে গিয়ে দাঁড়ায়। নিজের সন্তানের মতো করে যাকে বড় করেছে তাকে শেষ পর্যন্ত ছুরি মেরে হত্যা করে, কারণ তার দলের প্রায় সবাই মারা গেছে বা পুলিশের হাতে ধরা পড়েছে। কিন্তু এবার ওয়াং নিজেই নতুন সমস্যায় পড়ে, কারণ ডিজিটাল ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে তার কোনো ধারণাই নেই। তাই সে পুরনো পদ্ধতিতে একজন বিলিয়নারের সঙ্গে চুক্তি করে। তার পরিকল্পনা ছিল পুরো ক্রিপ্টোকারেন্সি ওই ব্যবসায়ীর হাতে তুলে দিয়ে এর বিনিময়ে $10 মিলিয়ন নিয়ে নেওয়া। ব্যবসায়ীও এত বড় লাভের সুযোগ পেয়ে চুক্তিতে রাজি হয়ে যায়। কিন্তু চং আর সিয়াও বুঝে যায় লোকটা নিশ্চয়ই কোনো চাল চালছে। তারা তদন্ত করে ট্রানজ্যাকশনের জায়গা বের করে ফেলে। নির্দিষ্ট দিনে ওয়াং যখন একটি রেস্টুরেন্টে অপেক্ষা করছিল, সিয়াও তার সামনে গিয়ে বসে এমন ভান করে যেন সে শুধু চুক্তির জন্য এসেছে। ওয়াংও কিছু বুঝতে না পারায় অভিনয় করতে থাকে। কিন্তু সুযোগ বুঝেই চং সেখানে পৌঁছাতেই দুজনের মধ্যে তুমুল লড়াই শুরু হয়ে যায়। চং এক পর্যায়ে ওয়াংকে সামলাতে না পারলে ওয়াং ছুরি বের করে তাকে শেষ করতে যায়। ঠিক তখনই সিয়াও ওয়াংয়ের শরীরে আঘাত করে চংকে বাঁচিয়ে নেয়। এর পরপরই ওয়াং সিয়াওকে আক্রমণ করতে যাচ্ছিল, কিন্তু আরও পুলিশ চলে আসবে বুঝতে পেরে পালানোর চেষ্টা করে। শেষ পর্যন্ত পুলিশ চারদিক থেকে তাকে ঘিরে ফেলে। চং সামনে এসে জানিয়ে দেয়, আমি পুলিশ, তোমাকে গ্রেফতার করা হচ্ছে। এভাবে শেষ পর্যন্ত ওয়াং পুলিশের হাতে ধরা পড়ে। তো বন্ধুরা, আজকের মুভিটা কেমন ছিল আর আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে জানাতে বলবেন না। আর এরকম নতুন নতুন ইন্টারেস্টিং মুভি দেখতে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। আমরা 3 দিন পর পরই নতুন নতুন মুভির এক্সপ্লেনেশন আপলোড করে থাকি, তাই আমাদের সঙ্গে থাকবেন। আর নেক্সট আমরা আরেকটা খুবই চমৎকার একটা মুভি এক্সপ্লেনেশন করব। তো ততক্ষণ আমাদের সঙ্গে থাকবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে।